তো আজকে আমরা যে টপিকটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রতিফলনের দ্বারা সমবর্তন। তো সমবর্তন কি জিনিস সেটা আমরা আগে জেনেছিলাম যে যে তরঙ্গ থাকে বা আলোক তরঙ্গের ক্ষেত্রে দুটো উপাংশ তির্যক, তার মধ্যে একটা শোষিত হয়ে যায় বা বাধাপ্রাপ্ত হয়ে যায় বা একটা বেরিয়ে যায়। তার ফলে যে জিনিসটা যে তরঙ্গটা আমরা পাই বা যে আলোটা পাচ্ছে সেটা বলা হচ্ছে সমবর্তিত আলো। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে প্রতিফলনের দ্বারা সমবর্তন। তো 1808 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ম্যালস আবিষ্কার করেন যে প্রতিফলনের দ্বারা সমতল সমবর্তিত আলো উৎপন্ন করা যায়। প্রতিফলনের দ্বারা সমতল সমবর্তন আলো উৎপন্ন করা যায়। তো তিনি দেখান যে সাধারণ আলো যেটা থাকে, যেটা অসমবর্তিত আলো আমরা বলছি, কোনো স্বচ্ছ মাধ্যম যেমন হচ্ছে জল, কাঁচ ইত্যাদি দ্বারা প্রতিফলিত হয় এবং প্রতিফলিত রশ্মি আংশিকভাবে সমবর্তিত হয়। প্রতিফলনের ফলে যে রশ্মিটা বের হচ্ছে সেটা কি হচ্ছে, আংশিকভাবে সমবর্তিত হয়। রশ্মিটা কতখানি সমবর্তিত হবে তা আপতন কোণের মানের উপর নির্ভর করে। তাহলে কোনো একটা রশ্মি জল বা কাঁচে এলো, প্রতিফলিত হলো, যে প্রতিফলিত রশ্মিটা যেটা বেরোচ্ছে সেটা আংশিকভাবে সমবর্তিত হয়। এই যে সমবর্তন যেটা ঘটছে সেটা কতটা সমবর্তিত হবে সেটা নির্ভর করছে আপাতন কোণের উপর নির্ভর করে। তো এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে যে সমবর্তন কোণ। সমবর্তন কোণের সংজ্ঞা বলছে যে বিশেষ আপাতন কোণের জন্য কোনো নির্দিষ্ট প্রতিফলক তল থেকে প্রতিফলিত রশ্মি প্রায় সম্পূর্ণরূপে সমতল সমবর্তিত হয় সেই কোণকে সমবর্তন কোণ বলে। অর্থাৎ আপাতন কোণের একটা নির্দিষ্ট মান থাকবে, সেই নির্দিষ্ট মানে যদি আমি কি করি, রশ্মিটাকে ফেলি, তাহলে যে প্রতিফলিত রশ্মিটা বের হবে সেই রশ্মিটা কি হবে, সম্পূর্ণরূপে সমতল সমবর্তিত হবে। যদি এর থেকে কম বা বেশি আপাতন কোণ হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আংশিক সমবর্তিত হবে, প্রতিফলিত রশ্মিটা আংশিক সমবর্তিত হবে। কিন্তু যদি একটা বিশেষ কোণ থাকে সেই কোণ নিয়ে যদি আমি ফেলা হয় তাহলে রশ্মিটা প্রতিফলিত হওয়ার পর কী হবে, সম্পূর্ণরূপে সমতল সমবর্তিত হয়ে বেরিয়ে আসবে। তাহলে যেই কোণ নিয়ে আমি ফেলবো সেই কোণটাকে বলা হচ্ছে সমবর্তন কোণ বলা হচ্ছে। এই যে সমবর্তন কোণ, এই সমবর্তন কোণটা দুটো জিনিসের উপর নির্ভর করছে। একটা হচ্ছে সমবর্তন কোণ যেটা, সেটা হচ্ছে গিয়ে মান প্রতিফলক তল এবং উপর নির্ভর করে, আরেকটা হচ্ছে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর। প্রতিফলক তলটা কি হচ্ছে তার উপর নির্ভর করবে, আরেকটা হচ্ছে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর। তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করে দিলে সমবর্তন কোণটাও চেঞ্জ হয়ে যাবে, প্রতিফলক তলটা চেঞ্জ করে দিলে সমবর্তন কোণটাও চেঞ্জ হয়ে যাবে। সমবর্তন কোণ সেটাকে বলা হচ্ছে যে কোণে আমি আপতিত রশ্মিটাকে ফেলবো তার দরুন কী হবে, প্রতিফলিত রশ্মিটা সম্পূর্ণরূপে সমতল সমবর্তিত হবে, সেই কোণটাকে বলা হচ্ছে সমবর্তন কোণ। এখানে আরেকটা নোট যেটা আছে, কাঁচের ক্ষেত্রে সমবর্তন কোণের মানটা প্রায় 56 ডিগ্রির মতো হয়। কাঁচের ক্ষেত্রে 56 ডিগ্রির মতো হয়। আর বিশুদ্ধ জলের ক্ষেত্রে যে সমবর্তন কোণ, সেই সমবর্তন কোণটা 53 ডিগ্রির মতো হয়। কাঁচের ক্ষেত্রে প্রায় 56 ডিগ্রি, বিশুদ্ধ জলের ক্ষেত্রে সমবর্তন 53 ডিগ্রির মতো হয়। এবার আমরা দেখব প্রতিফলনের দ্বারা সমবর্তনের যে পরীক্ষাটা। এখানে কি করা হয়, একটা কালো কাঁচের প্লেট নেওয়া হচ্ছে, কালো কাঁচের প্লেট একটা নেওয়া হচ্ছে, এখান থেকে আলোক রশ্মিটা এখানে এসে প্রতিফলনের পর দেখা যাচ্ছে প্রায় সম্পূর্ণভাবে যেটা প্রতিফলিত হয়েছে সেটা হচ্ছে সমতল সমবর্তিত। কেন, এই যে আপাতন কোণটা সমবর্তন কোণে আপতিত হয়েছে, তার দরুন কী হবে, প্রতিফলিত যে রশ্মিটা আমরা পাবো সেটা হবে সমতল সমবর্তিত। তো এক্ষেত্রে এটা যে সমবর্তিত হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা কি করব, এখানে একটা টুরমালিনের ক্লাস সেটা রাখবো। রাখার ফলে দেখা যাবে যে একটা নির্দিষ্ট ভাবে রাখার জন্য দেখা যাবে উজ্জ্বলতাটা কি হচ্ছে, সর্বোচ্চ হচ্ছে। তারপরে এটাকে যখন আমি রোটেট করব, ঠিক এখানে রোটেশনের চিহ্ন দেওয়া আছে, এটাকে যখন আমি রোটেট করতে থাকবো, ঘোরাতে থাকবো, ঠিক আছে, তখন দেখা যাবে আস্তে আস্তে উজ্জ্বলতাটা কমে যাচ্ছে। আবার আস্তে আস্তে ঠিক একটা সময় দেখা গেল উজ্জ্বলতা আর থাকছে না। আবার যখন ওটাকে ঘোরাচ্ছি তখন দেখা যাবে আবার উজ্জ্বলতা আস্তে আস্তে ঠিক আগের মতো ফিরে আসছে। তাহলে এটা দেখে আমি বুঝতে পারবো যে কি হচ্ছে, এখানে যে একটাই মাত্র অংশ আসছিল সেটা কি হচ্ছে, এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে। তার দরুন কী হচ্ছে, একটা সময় উজ্জ্বলতা দেখাই যাচ্ছে না। আবার যখন এটা প্যারালাল হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, উজ্জ্বলতাটা আবার দেখা যাচ্ছে। তো এখানে যে প্লেটটা বসানো হচ্ছে সেই প্লেটটা কেমনভাবে বসানো হবে, ঠিক এই যে স্কেলটা যদি আমি ভাবি একটা প্লেট, এই প্লেটটাকে কিন্তু এইভাবে বসানো হয়নি। প্লেটটাকে বসানো হয়েছে এই যে খাতা যেটা আমরা বলছি তার সাথে এরকমভাবে বসানো হয়েছে, ঠিক আছে। প্লেটটাকে এইভাবে বসানো হয়নি, এর উপরে আলোক রশ্মি এইভাবে আসছে না, প্লেটটাকে ঠিক এইভাবে বসানো হয়েছে। এভাবে বসানো হয়েছে, বসানোর দরুন কী হচ্ছে, আলোক রশ্মিটা এইভাবে এ থেকে আসছে, এসে এরকমভাবে প্রতিফলিত হয়ে বি অভিমুখে বেরিয়ে যাচ্ছে। এখানে ওবি যেটা সেটা হচ্ছে সমবর্তিত আলো আমরা পাচ্ছি। তো এখানে যে সমবর্তন যেটা ঘটছে, এখানে কোন উপাংশটা এই যে তলটার সাথে লম্বভাবে যেটা থাকছে, ঠিক আছে, এখানে এই যে লম্বভাবে এই যে পেনটা আমি রেখেছি এই লম্বভাবে এখানে এইগুলো কি হচ্ছে
কম্পন যে হচ্ছে সেগুলো, সেই অংশগুলো এর মধ্যে দিয়ে বেরিয়ে গেছে। বাকি যেটা প্যারালাল ছিল এইভাবে যেটা, সেগুলো কি হচ্ছে সব শোষিত হয়েছে। এখানে এইভাবে যেগুলো আসছিল সেগুলো হচ্ছে বেরিয়েছে, ঠিক আছে। আর যেগুলো এইভাবে ছিল খাতার তলের সাথে এইভাবে, সেগুলো কি হচ্ছে কম্পন যেটা হতে থাকছিল সেগুলো সব শোষিত হয়ে গেছে। তাহলে এইভাবে কি করা যায়, একটা কাঁচ প্লেট নেওয়া হচ্ছে, সেখানে কি হচ্ছে সমাবর্তন কোণটা কত 56 ডিগ্রি কোণে আপতন হয়েছে। আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মি যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে সমতল সমবর্তিত আলোক রশ্মি। সম্পূর্ণভাবে যেটা প্রতিফলিত হবে সেটা সম্পূর্ণভাবে সমতল সমবর্তিত হবে যদি 56 ডিগ্রি কোণে আমি ফেলি। এবং এক্ষেত্রে যে কম্পন যেগুলো হবে এখানে যেগুলো, সেগুলো হচ্ছে ঠিক এই খাতার সাথে এভাবে লম্ব হবে, এভাবে লম্বভাবে হবে, ঠিক আছে। আর প্লেটটাকে কেমনভাবে রেখেছে, প্লেটটা এইভাবে নেই, প্লেটটা ঠিক এইভাবে আছে, প্লেটটা ঠিক এইভাবে আছে, এর উপরে কি হয়েছে আপতিত হচ্ছে। এইরকমভাবে রাখা নেই, প্লেটটা ঠিক এইভাবে রাখা আছে, এ থেকে আলোক রশ্মি এ পথে এসেছে, ও বি পথে প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে যে এইটা যে সমতল সমবর্তিত সেটা পরীক্ষার জন্য আমি কি করছি, এখানে একটা কেলাস লাগাচ্ছি। কেলাসটা লাগানো একটা নির্দিষ্ট যখন অভিমুখ থাকছে, নির্দিষ্ট যখন রাখা আছে নির্দিষ্টভাবে, তখন দেখা যাচ্ছে উজ্জ্বলতা সর্বোচ্চ, আস্তে আস্তে যখন 90 ডিগ্রি ঘোরাচ্ছি তখন দেখা যাচ্ছে উজ্জ্বলতা আর থাকছেই না। তো এখানে একটা জিনিস যেটা, যে এখানে শুধুমাত্র এইগুলোই কেন বেরিয়ে এলো, ঠিক আছে। লম্বভাবে যে খাতার উপরে যে লম্বভাবে যে কম্পন, এই কম্পন তলগুলো যে এইভাবে যে কম্পন হচ্ছে সেইগুলোই কেন বেরিয়ে এলো। তো এখানে দেখো একটা জিনিস, দুটো আমরা এখানে পাচ্ছি, দুটো রশ্মি পাচ্ছি, একটা হচ্ছে এইভাবে কম্পিত হতে থাকছে, একটা হচ্ছে লম্বভাবে, আর একটা হচ্ছে ঠিক এইভাবে কম্পিত হতে থাকছে। দুটো আলাদা আলাদা কম্পন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এইভাবে কম্পন হচ্ছে আর একটা এইভাবে কম্পন হচ্ছে। তো যখন এই কোণটার মান আমি বিভিন্ন করতে থাকবো, তখন এইভাবে যে কম্পনগুলো হচ্ছে খাতার উপরে যে কম্পনগুলো, সেগুলো কিন্তু বিভিন্ন কোণ করে থাকবে, বিভিন্ন কোণে। এটাকে যদি আমি এইভাবে রাখি তখন দেখো এইগুলো কিন্তু অন্যভাবে কোণ করছে, কিন্তু এইভাবে যে রশ্মিগুলো থাকছে, এইভাবে যে কম্পন হচ্ছে, এইভাবে যে কম্পন হচ্ছে, তারা কিন্তু এর সাথে সর্বদাই সমান্তরালভাবেই থাকছে, কোণগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার জন্য কী হবে, যখন এই কোণটা 56 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ কোণ যেটা হচ্ছে সেই কোণে যখন আপতিত হবে, তখন হচ্ছে গিয়ে এই যে রশ্মিগুলো প্যারালাল যেগুলো এইভাবে যেগুলো কম্পিত হচ্ছে সেগুলো কী হবে, সব শোষিত হয়ে যাবে, শুধুমাত্র এইগুলোই কী হবে বাইরে বেরিয়ে চলে আসবে। এটা এর বৈশিষ্ট্য। তাহলে এইভাবে প্রতিফলনের সাহায্যে আমরা কী করব, একটা সমবর্তিত আলো তৈরি করতে পারবো। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ব্রুস্টারের ল। বেশ গুরুত্বপূর্ণ এই সূত্রটা। বলছে আমরা কি জানি একটা জিনিস, যে অসমবর্তিত যদি আলোক রশ্মি দুটো ভিন্ন প্রতিসরাঙ্ক বিশিষ্ট, একটা বায়ু মাধ্যম একটা জল মাধ্যম, বা একটা জল একটা অন্য কোনো মাধ্যম যদি হয়ে থাকে, দুটো আলাদা আলাদা মাধ্যমে প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে বিবর্তলে যায়, বিবর্তলে যদি সমবর্তন কোণে আপতিত হয়, সমবর্তন কোণে আপতিত হলে ওই আলোক রশ্মির কিছুটা অংশ প্রতিফলিত হয়, এবং প্রতিফলিত রশ্মিটা কী হয় সম্পূর্ণভাবে সমবর্তিত। কখন, যদি সমবর্তন কোণে আপতিত হয়, তাহলে সেই ক্ষেত্রে কী হবে সম্পূর্ণভাবে সমবর্তিত হয়ে যাবে। আর বাকি যে অংশ যেটা প্রতিসৃত হচ্ছে সেটা কি হয়, সেটা আংশিকভাবে সমবর্তিত হয়। এই জিনিসটা আমরা পাবো। তাহলে দুটো মাধ্যম যদি থাকে, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন আলোক রশ্মিটা আসছে, সেক্ষেত্রে যে আলোক রশ্মিটা আসছে সেটা হচ্ছে অসমবর্তিত আলোক রশ্মি। আলোক রশ্মিটা যদি সমবর্তন কোণে আপতিত হয় তাহলে কী হবে, একটা অংশ প্রতিফলিত হয়, একটা অংশ কি হচ্ছে প্রতিসৃত হয়। যে প্রতিফলিত যে অংশটা হয় সেটা কি হচ্ছে সম্পূর্ণরূপে সমবর্তিত হয়, আর যেটা প্রতিসৃত হয় যে রশ্মিটা সেটা আংশিকভাবে সমবর্তিত হয়। তাহলে এখানে ব্রুস্টার যে সূত্র সেই জিনিসটা আমরা আসবো। তো এখানে কিছু নোট যেগুলো, যে সমবর্তন কোণকে অনেক সময় ব্রুস্টারের কোণও বলা হয়, ব্রুস্টারের কোণও বলা হয়। আর একটা জিনিস দেখা গেছে যে এখানে যে সমবর্তন কোণে যদি আপতিত হয়, যে অসমবর্তিত আলোক রশ্মি যে আলোক রশ্মিটা আসছে, সেটা যে প্রতিফলন আর প্রতিসরণ যে ঘটে, সেই প্রতিফলিত রশ্মি আর প্রতিসরিত রশ্মির মধ্যে পরস্পর কত ডিগ্রি কোণ থাকে, 90 ডিগ্রি কোণ থাকে। এই দুটো জিনিস মনে রাখতে হবে, যে একটা সমবর্তন কোণকে আমরা ব্রুস্টারের কোণও বলে থাকি। আর 2 নম্বর হচ্ছে যে যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে অসমবর্তিত আলোক রশ্মি আসছে, একটা রশ্মি প্রতিফলিত হচ্ছে, একটা প্রতিসরিত হচ্ছে, এই প্রতিফলিত প্রতিশ্রুতির মধ্যবর্তী যে কোণটা থাকে সেটা 90 ডিগ্রি থাকে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা আসবো সেই ব্রুস্টারের সূত্রটা কি বলতে চাইছে। তো এখানে কি করেছি, একটা অসমবর্তিত আলোক রশ্মি পিও পথে এসেছে, দুটো মাধ্যম, এ একটা মাধ্যম আছে, এ একটা মাধ্যম আছে, এ মাধ্যম আর এই মাধ্যম দুটোর এটা ধরে নিলাম প্রতিসরাঙ্ক μ1, এটা হচ্ছে μ2। তাহলে এখানে কি আমি ধরে নিচ্ছি যে সমবর্তন কোণে আপতিত হয়েছে, তাহলে এখান থেকে একটা রশ্মি প্রতিফলিত হবে, প্রতিফলিত হলে কি হবে, এই যে প্রতিফলিত রশ্মিটা সম্পূর্ণরূপে কি হবে সমবর্তিত হবে রশ্মিটা। আর এই যে কম্পনটা কি হবে, এইভাবে লম্ব বরাবর কম্পন হতে থাকবে। আর এখান থেকে একটা রশ্মি প্রতিসৃত হবে, প্রতিসৃত কি হবে আংশিকভাবে সমবর্তিত। তাহলে এই ক্ষেত্রে আপাতন কোণ PON বা সমবর্তন কোণ আমি বলতে পারি এটা। আর এখানে প্রতিফলন কোণ কত হবে NOR,
ঠিক আছে, এন ও আর, আর আমরা জানি আপাতন কোণ আর প্রতিফলন কোণ হচ্ছে সমান, তাহলে পি ও এন আর আর ও এন, অর্থাৎ আর ও এন এই কোণটা বা এন ও আর এই কোণটা কত, আইপি লিখবো আমি, সেটা লিখেছি। প্রতিসরণ কোণটা কত হচ্ছে, প্রতিসরণ কোণটা হচ্ছে এই কোণটা, এই তো কিউ ও এন ড্যাশ, এটা আমি আর দিয়ে চিহ্নিত করেছি। আর একটা জিনিস কি, এখানে যে প্রতিফলিত রশ্মি আর প্রতিসরিত রশ্মি এর মধ্যবর্তী কোণ কত হয় বললাম, 90 ডিগ্রি, সেটা আমরা লিখেছি। এখন দেখো এন ও এন ড্যাশ, এটা একটা সরলরেখা, এটা যদি সরলরেখা হয়ে থাকে এর মানটা কত হবে, কোণটা কত হবে, 180 ডিগ্রি। একটা সরলরেখা কত কোণ করে, 180 ডিগ্রি। তাহলে আমি কি করতে পারি, এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা, এই তিনটে কোণ নিয়ে কত হবে, 180 ডিগ্রি হবে। এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা, তিনটে কোণে 180 ডিগ্রি। তাহলে এন ও আর এই কোণটা কত, আইপি, তাহলে আইপি আমি লিখে দিয়েছি। প্লাস দেখো আর ও কিউ, প্রতিফলিত রশ্মি আর প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণটা সেই কোণটা কত, 90 ডিগ্রি লিখে দিয়েছি। আর একটা কি কিউ ও এন ড্যাশ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা আর লিখে দিলাম আমি। তাহলে এখান থেকে আমি 90 ডিগ্রি এদিকে বাদ দিয়ে দিলে কি পাচ্ছি, 90 ডিগ্রি পাচ্ছি। আইপি প্লাস আর সমান আমি কত পাচ্ছি, 90 ডিগ্রি। তাহলে আর কোণটা কত, প্রতিসরণ কোণটা কত, 90 ডিগ্রি মাইনাস আইপি আমি পাচ্ছি। এখন দেখো আমরা একটা জিনিস জানি যে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক, প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক, সেটা সমান আমরা কি লিখি, 1μ2, সেটা হচ্ছে আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। 1μ2 আপাতন কোণের সাইন সমান প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, ঠিক আছে। আর 1μ2টাকে আমরা কি লিখি, μ2/μ1, μ2/μ1, তাহলে সাইন আইপি আপাতন কোণের সাইন বাই সাইন আর প্রতিসরণ কোণের সাইন সমান হচ্ছে μ2/μ1। তাহলে আর এর মানটা কত, 90 ডিগ্রি মাইনাস আইপি, সেটা আমি বসিয়েছি 90 ডিগ্রি মাইনাস আইপি বসিয়েছি। তাহলে সাইন আইপি বাই কস আইপি, কারণ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, সেটাই লিখলাম। তাহলে সাইন আইপি বাই কস আইপি, এটার মান কত হবে, ট্যান আইপি হয়ে যাবে, ট্যান আইপি লিখলাম, তাহলে μ2/μ1, তাহলে ট্যান আইপি সমান হচ্ছে μ2/μ1। এখন যদি প্রথম যে মাধ্যমটা থেকে আলোক রশ্মি আসছে, এই যে মাধ্যমটা, এটা হচ্ছে প্রতিফলিত যে আপতন মাধ্যম যেটা আমরা বলছি তার প্রতিসরণাঙ্ক μ1, আর এটা হচ্ছে প্রতিসরণ মাধ্যম তার মিউটাঙ্ক প্রতিসরণ মাধ্যম, ঠিক আছে, প্রতিসারক মাধ্যম, এটা হচ্ছে আপাতন মাধ্যম, এটা হচ্ছে প্রতিসারক মাধ্যম। তাহলে এর আপাতন, এটা ক্ষেত্রে প্রতিসারাঙ্ক আমি যদি μ1 যেটা বলেছিলাম সেটা যদি 1 হইতো, অর্থাৎ বায়ু মাধ্যম যদি হয়ে থাকে, আর এটার ক্ষেত্রে μ2 জায়গায় আমি লিখতে পারি মিউ, তাহলে এক্ষেত্রে আমি সূত্রটা কি পাচ্ছি, ট্যান আইপি সমান হচ্ছে গিয়ে মিউ, কি পাচ্ছি, ট্যান আইপি, ট্যান আইপি সমান আমি পাচ্ছি এক্ষেত্রে মিউ পাচ্ছি, ট্যান আইপি সমান হচ্ছে মিউ পাচ্ছি। তাহলে এই যে মিউটা কি, প্রতিসারক মাধ্যমের প্রতিসারাঙ্ক, প্রতিসারক মাধ্যম, এটা হচ্ছে আপাতন মাধ্যম, এটা হচ্ছে প্রতিসারক মাধ্যম, প্রতিসারক মাধ্যমে প্রতিসারাঙ্ক। তাহলে এবার যে সূত্রটাকে বলা হচ্ছে যে সমবর্তন কোণের ট্যানজেন্টের মান সংখ্যাগতভাবে প্রতিসারক মাধ্যমের পরম প্রতিসারাঙ্কের সমান। তাহলে সমবর্তন কোণের ট্যানজেন্টের মান সংখ্যাগতভাবে প্রতিসারক মাধ্যমের পরম প্রতিসারাঙ্কের সমান, এটাই হচ্ছে ব্রুস্টারের সূত্র। ব্রুস্টারের সূত্রটা কি, ট্যান আইপি সমান হচ্ছে মিউ, অর্থাৎ আইপিটা কি সমবর্তন কোণ। তাহলে সমবর্তন কোণের ট্যানজেন্ট যদি নিয়ে সেই ট্যানজেন্টে সেটা সংখ্যাগতভাবে কার সমান, প্রতিসারক মাধ্যমের সমান, অর্থাৎ একটা মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যেটা যাচ্ছে সেই প্রতিসারক মাধ্যম থাকছে সেই প্রতিপ্রসারক মাধ্যমে পরম প্রতিসারণকের সমান হবে, এটাই বলা হচ্ছে ব্রুস্টারের সূত্র। তো আমরা দেখলাম প্রতিফলনের দ্বারা হচ্ছে সমাবর্তন, এবার যেটা করব সেটা হচ্ছে প্রতিসরণ দ্বারা সমাবর্তন, প্রতিসরণ দ্বারা সমাবর্তন আমরা দেখব। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, যখন অসমবর্তিত আলোকরশ্মি সমান্তরাল তল বিশিষ্ট স্বচ্ছ কাঁচ প্লেটের উপর সমবর্তন করে আপতিত হয়, তখন প্রতিফলিত রশ্মি সম্পূর্ণভাবে সমতল সমবর্তিত হয়, কিন্তু এর তীব্রতা খুব বেশি হয় না, আপতিত রশ্মির বেশিরভাগ অংশই কি হচ্ছে, প্রতিসরিত হয়, খুব কম অংশই প্রতিফলিত হয়। তাহলে প্রতিসরিত রশ্মিটি আংশিকভাবে সমবর্তিত হয়। তো এক্ষেত্রে কি বলতে চাচ্ছে, যে কোনো একটা যখন তলের উপর আলোক রশ্মি পড়ে কাঁচ প্লেটের উপর, ঠিক আছে, সেক্ষেত্রে স্বচ্ছ কাঁচ প্লেট যদি হয়ে থাকে বেশিরভাগ আলোটাই কী হবে, রশ্মিটাই কী হবে, প্রতিসরিত হয়ে বেরিয়ে যাবে, খুব কম অংশই প্রতিফলিত হয় যে রশ্মিটা সেটা হচ্ছে 15%, আর এক্ষেত্রে কি হচ্ছে প্রতিসরিত যেটা হয় সেটা হচ্ছে 85%। তো এক্ষেত্রে প্রতিফলিত যে রশ্মিটা পাওয়া যায় সেটা হচ্ছে সম্পূর্ণরূপেই, ঠিক আছে, সম্পূর্ণরূপেই সমবর্তিত, কিন্তু এর তীব্রতা কম, কারণ কি রশ্মিটা যে বেরোচ্ছে তার কত পার্সেন্ট বেরোচ্ছে, 15% বেরোচ্ছে, 15% বেরোচ্ছে, কিন্তু যেটা প্রতিসরিত রশ্মি সেটা হচ্ছে আংশিকভাবে বেরোচ্ছে,
তাহলে এর যে তীব্রতা নিশ্চয়ই কমে, কারণ 15% আলোই মাত্র প্রতিফলিত হয়ে বেরিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, অনেক বেশি তীব্রতা সম্পন্ন যদি সমবর্তিত আলো পেতে চাই তাহলে কি করা হয়, সেক্ষেত্রে একটা প্লেটের বদলে কি করা, অনেকগুলো পাতলা প্লেটকে পরপর সমান্তরালভাবে স্থাপন করা হয়। তাহলে এই ক্ষেত্রে অসমবর্তিত আলোকরশ্মি যখন এলো, প্রথম প্লেটের উপর এসে কি হলো, প্রতিফলিত হলো একটা অংশ আর একটা প্রতিসরিত চলে গেল। প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় প্লেটে যখন গেলো, সেখান থেকে আবার আলোকরশ্মি হলো কি প্রতিফলিত হয়ে বেরিয়ে গেলো, আবার একটা প্রতিসরিত হলো, আবার যখন এটা গেছে আবার প্রতিফলিত হচ্ছে, আবার এইভাবে কি হচ্ছে, অনেকবার প্রতিফলন ঘটছে এবং অনেকবার আস্তে আস্তে প্রতিসরণ ঘটে এই পথে আসছে। তাহলে এর মাধ্যমে কি হচ্ছে, অনেকগুলো আমরা কি পাচ্ছি, প্রতিফলিত রশ্মি পাচ্ছি। এবং এই ক্ষেত্রে কি হচ্ছে, যে সমবর্তিত যে রশ্মিটা সেটার পরিমাণ অনেকটা বেড়ে যাচ্ছে, এবং দুটো আলাদা আলাদাভাবে আমরা এইখানে কম্পন যেটা তল হচ্ছে সেটা কম্পিত হচ্ছে, এইভাবে কম্পন করছে, আর এই ক্ষেত্রে যে রশ্মিটা যেটা বেরোচ্ছে সেটা এইভাবে কম্পন হচ্ছে, এবং দুটো আলাদাভাবে কম্পনের যে আলাদাভাবে কম্পিত হচ্ছে, দুটো আলাদা আলাদা রশ্মি সমবর্তিত আলোক রশ্মি আমরা এই ক্ষেত্রে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে একটা আলোক রশ্মি কি হলো, বারবার প্রতিফলন ঘটলো, প্রতিফলন ঘটার পর এখান থেকে কি হচ্ছে, আমি কি করছি, সমবর্তন করে আপতন ঘটলে কি হচ্ছে, সম্পূর্ণরূপে সমবর্তিত হবে আলোক রশ্মিটা। তাহলে এক্ষেত্রে প্রথম যেটা প্রতিফলিত হয়ে গেল কি হচ্ছে, সম্পূর্ণরূপে সমবর্তিত, দ্বিতীয়টা সম্পূর্ণরূপে, তৃতীয়, এইভাবে কি হচ্ছে, এই প্রতিফলিত হতে হতে এই যে রশ্মি যেটা বেরোচ্ছে প্রতিফলিত হচ্ছে তার তীব্রতা বেশি, এবং সমবর্তিত আলো যেটা আমরা পাবো তার তীব্রতা অনেকটা বেশি পাবো। এক্ষেত্রে যে কম্পন যেটা হবে সেটা হচ্ছে এইভাবে লম্ব বরাবর হবে, তো খাতার তলের সঙ্গে কি হবে, লম্ব বরাবর এইভাবে লম্বভাবে কম্পিত হতে থাকবে। আর এই ক্ষেত্রে যে প্রতিসরিত যে রশ্মিটা বেরোচ্ছে সেটা কিন্তু খাতার সাথে এইভাবে কম্পিত হতে হতে এই যে সমবর্তিত আলোটা আমরা পাবো। এই একটা জিনিস পেলাম, যেটা হচ্ছে আমরা প্রতিসরণের মাধ্যমে সমবর্তিত আলো পেলাম। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে দ্বিপ্রতিসরণ। বলছে 1669 খ্রিস্টাব্দে রাসমাস বার্থোলিন আবিষ্কার করেন যে সাধারণ আলোকরশ্মি ক্যালসাইট কেলাসের তলে লম্বভাবে আপতিত হলে কেলাসের মধ্যে প্রতিসরণের জন্য দুটো আলাদা রশ্মিতে বিভক্ত হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে একটা ক্যালসাইট কেলাস থাকে, সেই কেলাসের উপর যদি আলোকরশ্মি লম্বভাবে আপতিত হয় তাহলে যে রশ্মিটা যাচ্ছে প্রতিসরণের পর, সেই রশ্মিটা কি হচ্ছে, প্রতিসরণের পর দুটো আলাদা রশ্মিতে বিভক্ত হবে। প্রতিসরিত রশ্মির যে অংশটি আলোর প্রতিসরণের সাধারণ সূত্রে মেনে চলে সেটাকে বলা হচ্ছে সাধারণ রশ্মি বা অর্ডিনারি রশ্মি, ও দিয়ে লেখা হচ্ছে। আর যে অংশটা প্রতিসরণের সাধারণ সূত্রে মেনে চলে না সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রশ্মি বলা হচ্ছে। উভয় রশ্মি সমতল সমবর্তিত, কিন্তু তাদের সমতল পরস্পরের অভিলম্ব। সমবর্তন তল যেটা সেটা হচ্ছে পরস্পরের অভিলম্ব, দুটোই কিন্তু সমতল সমবর্তিত পাবো আমরা, কিন্তু তাদের একটি হচ্ছে কম্পন যেটা হবে সেটা কি আলাদা আলাদা হবে। সমবর্তন তলটা হচ্ছে একজন এইভাবে কম্পিত হতে থাকবে আর একজন হচ্ছে এইভাবে কম্পিত হতে থাকবে, দুটো এই খাতার তলের সাথে এইভাবে কম্পন ঘটবে, আর একজন লম্ব বরাবর এইভাবে কম্পন করবে। তাহলে এই ক্ষেত্রে প্রতিসরণের পর দুটো রশ্মিতে ভেঙে যাচ্ছে, কোথায়, ক্যালসাইট কেলাসের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন দুটো আলাদা আলাদা, একটা হচ্ছে অর্ডিনারি আর একটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি। অর্ডিনারি হচ্ছে প্রতিসরণের সাধারণ সূত্র মেনে চলছে, এক্সট্রা অর্ডিনারি প্রতিসরণের সাধারণ সূত্র মেনে চলছে না। বলছে এইভাবে যে একটা রশ্মি যে দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এই ঘটনাকে বলা হচ্ছে দ্বিপ্রতিসরণ বলা হচ্ছে। দ্বিপ্রতিসরণ, এইভাবে কি হচ্ছে, একটা রশ্মি দুটো অংশে বিভক্ত হয়ে যাওয়ার ঘটনাকে বলা হচ্ছে দ্বিপ্রতিসরণ। ঠিক আছে, ও রশ্মি এবং রশ্মি। বলছে এই যে কেলাসের মধ্যে দিয়ে রশ্মিটা গেলে দ্বিপ্রতিসরণ ঘটছে তাকে বলেছে দ্বিপ্রতিসরক কেলাস, যেমন হচ্ছে ক্যালসাইট, কোয়ার্টজ, টুরমালিন ইত্যাদির মধ্যে দিয়ে যাচ্ছে, যাওয়ার দরুন কি হচ্ছে, দুটো আলাদা আলাদা রশ্মিতে বিভক্ত হয়ে যায়, একটা অর্ডিনারি একটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি। এইসব ক্লাসগুলোকে বলা হচ্ছে দ্বিপ্রতিসরক ক্লাস। তো এখানে কীরকম হয় একটা ছবিটা আমরা এখানে দেখব। তো এখানে কি হচ্ছে, একটা অসমবর্তিত আলোক রশ্মি আসছে, এখানে একটা দ্বিপ্রতিসরক কেলাস রাখা আছে। এবার যখন প্রথম তলে লম্বভাবে পড়লো এখান থেকে কি হচ্ছে, দুটো আলাদা আলাদা ভাগে বিভক্ত হয়ে গেছে, এদিকে যাচ্ছে, এখান থেকে এটা একটা যাচ্ছে, এখান থেকে এদিকে যাচ্ছে। এই যে রশ্মিটা, ঠিক আছে, এই যে রশ্মিটা এটাকে বলা হচ্ছে অর্ডিনারি বলা হচ্ছে, অর্ডিনারি ও রশ্মি বলা হচ্ছে। আর উপরের দিকে যে রশ্মিটা গেছে সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রশ্মি বলা হচ্ছে। বলছে এই যে ও রশ্মি বা অর্ডিনারি রশ্মি এর বেগটা কিন্তু সব দিকে একই, এর রশ্মির বেগটা কিন্তু সব দিকে একই, কিন্তু এক্সট্রা অর্ডিনারি বেগ হচ্ছে বিভিন্ন দিকে বিভিন্ন। এই যে এটাকে কিউটি বা কিউআর, এটাকে যদি আমি অক্ষ করে এই ক্রিস্টাল যেটা আছে, এই কেলাসটা যেটা আছে দ্বিপ্রতিসরক ক্লাসটাকে যদি আমি ঘোরাতে থাকি, দেখা যাবে যে এর যে ঘূর্ণনের ফলে এর যদি ঘুরবে এইভাবে, ঠিক এইভাবে ঘুরতে থাকবে, ঠিক আছে, এটাকে ক্লাসটাকে ঘুরলে কী হবে, এই রশ্মিটা আস্তে আস্তে ঘুরতে থাকবে। এর দরুন প্রতিবিম্বের কী হবে, দেখা যাবে যে প্রতিবিম্বটা এর দরুন, এই যে রশ্মিটার দরুন প্রতিবিম্বটি স্থির আছে, কিন্তু এর দরুন প্রতিবিম্বটা কী হচ্ছে, আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই যে রশ্মির বেগটা কী হবে, সমান থাকবে, কিন্তু এই রশ্মির বেগটা কী হচ্ছে, চেঞ্জ হয়ে যাবে, বিভিন্ন দিকে বিভিন্ন হয়ে যাবে। এটাকে লক্ষ্য করে, এই জিনিসটা লক্ষ্য করে আমি ক্রিস্টালটাকে আস্তে আস্তে ঘোরাচ্ছি, আস্তে আস্তে রোটেট যদি করতে থাকি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে
এই যে রশ্মিটা আছে এর বেগটা একই থাকবে এবং প্রতিবিম্ব যেটা সেটা হচ্ছে কোনো চেঞ্জ নেই, স্থির থাকবে। কিন্তু এই এক্সট্রা অর্ডিনারি রশ্মির ক্ষেত্রে সেক্ষেত্রে প্রতিবিম্বটা কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে প্রতিবিম্বটা কি হচ্ছে, বৃত্তাকার পথে আবর্তন করতে থাকবে, প্রতিবিম্বটা বৃত্তাকার পথে আবর্তন করতে থাকবে। এক্ষেত্রে যে দ্বিপ্রতিসারক কেলাস আমরা বলছি, যার দরুন কি হচ্ছে রশ্মি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, সেই কেলাসকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ধনাত্মক কেলাস, একটা হচ্ছে ঋণাত্মক কেলাস। ধনাত্মক কেলাস বলা হচ্ছে যে যেখানে যেখানে অর্ডিনারি রশ্মির বেগটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি থেকে বেশি এবং প্রতিসারাঙ্কটা কি হচ্ছে কম। প্রতিসারাঙ্কটা হচ্ছে এই যে রশ্মি, অর্ডিনারি রশ্মির জন্য প্রতিসারাঙ্ক কম হচ্ছে কেলাসটার, আর এক্সট্রা অর্ডিনারি রশ্মির জন্য প্রতিসারাঙ্কটা বেশি হচ্ছে, এইটাকে বলা হচ্ছে ধনাত্মক কেলাস, যেমন হচ্ছে কোয়ার্টজ, বরফ ইত্যাদির ক্ষেত্রে। ঋণাত্মক কেলাস বলা হচ্ছে যে ক্ষেত্রে অর্ডিনারি রশ্মির জন্য বেগটা হচ্ছে কম, এক্সট্রা অর্ডিনারি রশ্মির জন্য বেগটা বেশি এবং প্রতিসারাঙ্কটা অর্ডিনারি রশ্মির জন্য বেশি এবং এক্সট্রা অর্ডিনারি জন্য কম। এ ধরনের কেলাসকে বলা হচ্ছে ঋণাত্মক কেলাস এবং এর উদাহরণ হচ্ছে টুরমালিন, ক্যালসাইট ইত্যাদি। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে আলোক অক্ষ। আপতিত রশ্মি যে দিক বরাবর কেলাসে আপতিত হলে কেলাসটির মধ্যে কোনো দ্বিপ্রতিসরণ হয় না। বলছে একটা রশ্মি কি হচ্ছে কেলাসের মধ্যে যাচ্ছে, দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, যে আমি কি করছি না এমন একটা অক্ষ বরাবর বা এমন একটা দিক বরাবর কি হচ্ছে ওই রশ্মিটাকে পাঠাচ্ছি, দেখা যাচ্ছে কোনো দ্বিপ্রতিসরণ হচ্ছে না, অর্থাৎ দুটো রশ্মিতে বিভক্ত হচ্ছে না, সেই দিক বরাবর অক্ষটাকে কেলাসটির আলোক অক্ষ বলা হয়। সেই জন্য আলোক অক্ষ বরাবর ও রশ্মি এবং ই রশ্মি একই বেগে চলাচল করতে পারে। তারপর এখানে আছে একাক্ষ কেলাস। যেসব কেলাসের একটি মাত্র আলোক অক্ষ থাকে তার একাক্ষ কেলাস বলা হচ্ছে ক্যালসাইট, কোয়ার্টজ ইত্যাদি, এদেরকে বলা হচ্ছে একাক্ষ কেলাস। আর দ্বিঅক্ষ কেলাস, যেসব কেলাসে দুটি আলোক অক্ষ থাকে তাদের দ্বিঅক্ষ কেলাস বলা হচ্ছে, দুটো আলোক অক্ষ থাকবে, ঠিক আছে। তাদের উদাহরণ হচ্ছে অ্যারোগোনাইট, কপার সালফেট ইত্যাদি। এইসব জিনিসগুলো আমাদের জানতে হবে। তাহলে দ্বিপ্রতিসারক কেলাস, তার হচ্ছে ধনাত্মক কেলাস, ঋণাত্মক কেলাস, তাদের আবার আলোক অক্ষ থাকে যার মধ্যে দিয়ে ই এবং ই রশ্মি একই বেগে যায়। এককে যাদের কেলাসগুলির একটি মাত্র আলোক অক্ষ থাকে, যেখানকার মধ্যে দিয়ে রশ্মি পাঠালে ও রশ্মি ই রশ্মি কি হচ্ছে একই বেগে এগিয়ে যায়। আর দ্বিঅক্ষ কেলাস, তাদের দুটো আলোক অক্ষ থাকে, তাদের মধ্যে দিয়ে দুটো অক্ষের মধ্যে দিয়ে ই রশ্মি এসে একই বেগে যায়। এরপর আসছে যে দ্বিরাগত পদ্ধতিতে আলোর সমবর্তন। দ্বিরাগত বলছে টুরমালিন কেলাসের মতো কিছু খনিজ এবং জৈব যৌগের ধর্ম হলো এরা সাধারণ অসমবর্তিত আলোকে সমতল সমবর্তিত আলোতে রূপান্তরিত করে। এই ধরনের কেলাসকে দ্বিবর্ণ কেলাস এবং এই কেলাসের এই ধর্মকে দ্বিবর্ণত বা দ্বিরাগত বলা হচ্ছে। তাহলে এদের উপর যখন আলো পড়ছে, কেলাসের মধ্যে কিছু খনিজ বা জৈব যৌগ যাদের উপর সাধারণ আলো, ঠিক আছে, সাধারণ আলো যেটা সেটা অসমবর্তিত আলো, সেই আলোকে হচ্ছে সমতল সমবর্তিত আলোতে রূপান্তরিত করছে। এই ধরনের কেলাসকে বলা হচ্ছে দ্বিরাগত বলা হচ্ছে, কেলাসকে দ্বিরাগত বলা হচ্ছে। এবং এই ধরনের ক্লাসকে দ্বিবর্ণ ক্লাস বলা হচ্ছে। এই যে ধর্ম, এই ধর্মটাকে বলা হচ্ছে দ্বিরাগত। টুরমালিন ক্লাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই যে ও রশ্মি সেটাকে হচ্ছে সম্পূর্ণভাবে শোষিত হয়ে যায় এবং ই রশ্মি যেটা সেটা ক্লাস থেকে নির্গত হয়েছে। তাহলে আমরা দেখেছিলাম টুরমালিন ক্লাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় দুটো লম্বক অংশের মধ্যে একটা শোষিত হয়ে গেছিলো, একটা হচ্ছে বের হয়ে গেছিলো, সেটা আমরা দেখেছিলাম। তো এই ক্ষেত্রে এই ক্লাসের মধ্যে দিয়ে টুরমালিন হচ্ছে দ্বিপ্রতিসারক ক্লাস, টুরমালিন হচ্ছে দ্বিপ্রতিসারক ক্লাস। তাহলে তার মধ্যে দিয়ে যাওয়ার সময় কি হচ্ছে দুটো রশ্মিতে বিভক্ত ও রশ্মি ই রশ্মি। তাহলে এর মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখা যায় যে ও রশ্মিটা সম্পূর্ণভাবে শোষিত হয়ে যায়, ই রশ্মিটা ক্লাস থেকে নির্গত হচ্ছে, ই রশ্মিটা ক্লাস থেকে নির্গত হয়ে যায়। তো এটা একটা পদ্ধতি, যা পদ্ধতির সাহায্যে আমরা কি করছি সমবর্তন করেছি টুরমালিন, সেটা একটা পরীক্ষার মাধ্যমে দেখানো হয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পোলারয়েড। বলছে পোলারয়েড হলো সমবর্তন ফলক বা ফিল্ম, সমবর্তন ফলক বা ফিল্ম যার সাহায্যে সমবর্তিত আলো উৎপন্ন করা যায়, সমবর্তিত আলো উৎপন্ন করা যায়। এর কার্যনীতি দ্বিরাগত পদ্ধতির উপর নির্ভর করে, দ্বিরাগত পদ্ধতির উপর নির্ভর করে। বলছে কীভাবে তৈরি করা হয়, নাইট্রোসেলুলোজ ফিল্মে ছোট ছোট হীরা প্যাথাইট কেলাস বসিয়ে পোলারয়েড ফিল্ম তৈরি করা হয়। সেক্ষেত্রে কী করা হয়, একটা রশ্মি শোষিত হয়েছে, একটা রশ্মি বেরিয়ে আসে। তাহলে পোলারাইড যেটাকে বলছি সেটা হচ্ছে কি একটা সমবর্তন ফলক বা ফিল্ম যার সাহায্যে সমবর্তিত আলো উৎপন্ন করা যায়। কার জন্য কি দ্বিরাগত পদ্ধতির অনুরূপ। দ্বিরাগত পদ্ধতি কি, দ্বিরাগত পদ্ধতি এর মধ্যে দিয়ে কি হচ্ছে গিয়ে সাধারণ আলো যেটা সমবর্তিত আলো সেটাকে সমতল সমবর্তিত আলোতে রূপান্তরিত করছে। এবং এই ধরনের ক্লাস কি করে, এই ধরনের ক্লাস একটাকে শোষণ করে নেয়, একটাকে বের করে দেয়। টুরমালিন ক্লাস কি করছে, ও রশ্মিটা সম্পূর্ণভাবে শোষিত হয়ে যায় কিন্তু ই রশ্মিটা ক্লাস থেকে নির্গত হয়েছে। এটাই হচ্ছে দ্বিরাগত পদ্ধতি। এই যে পদ্ধতি একটা শোষিত হয়েছে একটা বের হয়েছে, এটা হচ্ছে দ্বিরাগত পদ্ধতি। তো পোলারাইডের ক্ষেত্রে এই ধর্মটাকে কাজে লাগানো হচ্ছে। পোলারাইডটা তৈরি করা হচ্ছে নাইট্রোসেলুলোজ ফিল্মে
ছোট ছোট হেরাপ্যাথাইট কেলাস বসিয়ে পোলারয়েড ফিল্ম তৈরি করা হয়। তো এই পোলারয়েডের ব্যবহার কোথায় কোথায় হয়ে থাকে? পোলারয়েডের সাহায্যে খুব সহজে এবং অল্প খরচে সমবর্তিত আলো উৎপন্ন ও বিশ্লেষণ করা যায়। তো আমাদের যদি দরকার পড়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে সমবর্তিত আলো, সেই জন্য কী হচ্ছে, পোলারয়েড ব্যবহার করে আমরা কী করবো, আলো সমবর্তিত করতে পারবো, যেটা খুব সহজ হবে এবং কী হচ্ছে, বিশ্লেষণ করা সহজ হবে এবং খুব খুব অল্প খরচ করে। 2 নম্বর হচ্ছে যে উন্নত সানগ্লাস, যেটা আমরা পরি, কাঁচের পরিবর্তে পোলারয়েড ব্যবহার চোখের পক্ষে বেশি আরামদায়ক হয়। পোলারয়েড যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে চোখের পক্ষে বেশি আরামদায়ক হয়। সেই ক্ষেত্রে একটা অংশ শোষিত হয়ে যায়, একটা অংশ বেরিয়ে আসে, তাহলে চোখের পক্ষে খুব একটা আমাদের তীব্রতা সৃষ্টি করে না, উত্তেজনা সৃষ্টি করে না, সেটা কিছু অনেক আরামদায়ক হয়। তারপর হচ্ছে গাড়ির হেডলাইট এবং জানালায় স্ক্রিনে পোলারয়েড লাগানো থাকে। গাড়ির হেডলাইট এবং জানালা, এর ফলে সামনে থেকে আগত তীব্র আলো গাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না। তাহলে গাড়ির হেডলাইট এবং জানালা যে স্ক্রিন, সেখানে পোলারয়েড লাগানো থাকে, এর ফলে সামনে থেকে আগত তীব্র আলো গাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না, একটা ব্যবহার আছে। 3D যে সিনেমা দেখি, সেই 3D সিনেমা তৈরিতে পোলারয়েড ফিল্মও ব্যবহার করা, 3D সিনেমাতে পোলারয়েড ফিল্মও ব্যবহার করা হয়। তাহলে এইসব জিনিসগুলো আমরা জানতে পারলাম যে প্রতিফলনের দ্বারা, প্রতিসরণের দ্বারা বা দ্বিরাগত পদ্ধতিতে আলোর সমবর্তন, সেসবগুলো আমরা দেখলাম। সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে ব্রিস্টল ল, সেটা একটা আমরা দেখলাম। এগুলো আমাদের জানতে হবে, মনে রাখতে হবে, পোলারয়েড কী, এসব জিনিসগুলো আমাদের পরীক্ষার ক্ষেত্রে পড়বে।